নমস্কার সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আমরা শিখছিলাম ন্যারেশন চেঞ্জ। দেখো আমরা অলরেডি ইম্পারেটিভ, অপটেটিভ, অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়ম নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সেগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। আজকে আমাদের আলোচনার বিষয় হলো প্রশ্নবোধক বাক্যের ন্যারেশন চেঞ্জের নিয়ম নিয়ে ডিটেলসে আলোচনা করব। এবং প্রশ্নবোধক বাক্যের আমরা দুটো পার্টে ন্যারেশন চেঞ্জ শিখবো। একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, একটা হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন। কারণ দু রকমের প্রশ্নবোধক বাক্য হয়, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, একটা ডব্লিউএইচ কোশ্চেন। আমি পরে ডিটেলসে সব বলছি, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। দেখো আমরা জানি ন্যারেশন চেঞ্জ হচ্ছে ইংলিশ গ্রামারের একটা খুব ভাইটাল জিনিস। ক্লাস 7 থেকে একদম 12 পর্যন্ত, এমনকি পরবর্তীকালে তোমরা যখন কম্পিটিটিভ এক্সাম দেবে সেখানেও কিন্তু ন্যারেশন চেঞ্জ থাকে। তাই এটা আমাদেরকে খুব কেয়ারফুলি এবং খুব ডিপলি, মানে খুব মাইনিউটলি শিখতে হবে ন্যারেশন চেঞ্জের নিয়মটা। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যকে মেনলি আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করি, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, একটা হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন কাকে বলে না, যে সকল প্রশ্নের উত্তর আইদার ইয়েস অর নো, মানে হয় হ্যাঁ হবে অথবা না হবে। আমি তোমাদের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, তাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। যেমন ধরো বললাম, আর ইউ ওয়াচিং টিভি? দেখো, তুমি কি টিভি দেখছো? দেখো, এর উত্তর হয় ইয়েস অর নো, যে হ্যাঁ টিভি দেখছি, বা না টিভি দেখছি না। বা ধরো বললাম, ডিড ইউ গো টু স্কুল? তুমি কি বিদ্যালয়ে গিয়েছিলে? দেখো, এটার উত্তর হবে আইদার ইয়েস অর নো, হয় হ্যাঁ হবে অথবা না হবে। তাহলে এইগুলোকে বলা হবে ইয়েস নো কোশ্চেন, যেসব প্রশ্নের উত্তর হয় হ্যাঁ বা না হবে। আর ডব্লিউএইচ কোশ্চেন কোনগুলো না, যেসব প্রশ্নগুলো ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় তাকে বলা হয় ডব্লিউএইচ কোশ্চেন। যেমন ডব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো, যেমন ধরো হু, হোয়াট, হোয়েন, হুইচ, হোয়াই, হুজ, হুম, হাউ, যেগুলো হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। দেখো, প্রত্যেকটারই বিগিনিং লেটার দুটো হচ্ছে ডব্লিউএইচ, শুধুমাত্র হাউটা এক্সেপশন। তাহলে যেসব প্রশ্নগুলো ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে সেগুলোকে বলা হবে ডব্লিউএইচ কোশ্চেন। যেমন ধরো বললাম, হোয়াট ইজ ইয়োর নেম? তোমার নাম কি? দেখো, একটা জিনিস খেয়াল করবে, যেসব প্রশ্নগুলো ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে তার কোনোটারই অ্যান্সার হ্যাঁ বা না হবে না। যেমন ধরো যদি বলা হয় হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? কখনোই উত্তর ইয়েস বা নো হবে না। যদি বলা হয় হু আর ইউ? তুমি কে? এটারও উত্তর হ্যাঁ বা না হবে না। যদি বলা হয় হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? বা হোয়ার ডিড ইউ লিভ? কোথায় তুমি বাস করো? কোনোটারই উত্তর কিন্তু ইয়েস অর নো নয়। তাহলে এই জন্য আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন আর একটা হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন। তাহলে আজকে আমরা মেনলি আলোচনা করব ডব্লিউএইচ কোশ্চেনের ন্যারেশন চেঞ্জ আমরা কিভাবে করব সেটা নিয়ে, এবং তোমাদের আমি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবো কিভাবে ন্যারেশন চেঞ্জগুলো করতে হয়। দেখো, আমি এখানে ইয়েস নো কোশ্চেনের ন্যারেশন চেঞ্জের নিয়মগুলো লিখেছি। প্রথম নিয়মটা কি, সেড বা সেড টু এর পরিবর্তে আস্কড হবে। তাহলে আমরা অ্যাসার্টিভে দেখেছিলাম সেড থাকলে সেড বসছিল, সেড টু থাকলে টোল্ড হচ্ছিল। এক্ষেত্রে সেড বা সেড টু এর পরিবর্তে আস্কড বা এনকোয়ার্ড করে অনেকে। এনকোয়ার্ড স্পেলিংটা গন্ডগোল হয়ে যেতে পারে, তাই তোমরা আস্কড লিখবে, এখানে স্পেলিং ভুল হওয়ার সম্ভাবনা নেই। কঠিন লিখতে গিয়ে ভুল লেখার থেকে সহজ কারেক্ট লেখাটা বেশি ইম্পর্টেন্ট, বা সেটাতে তুমি নাম্বারটা পাবে। তাই আমরা আস্কড বানানটা সহজ ASKED লিখবো। তাহলে প্রথম নিয়ম হলো এটা, সেড বা সেড টু এর পরিবর্তে আস্কড। দ্বিতীয় নিয়মটা দেখো, কোমা এবং ইনভার্টেড কোমা উঠে গিয়ে ইফ বা হোয়েদার বসবে। ভালো করে খেয়াল করো, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে দ্যাট বসছিল, এখানে বসবে ইফ বা হোয়েদার। আমি এখানেও বলবো তোমরা ইফটাকে লিখবে, হোয়েদার লিখতে গিয়ে শেষে ওয়েদার হয়ে যেতে পারে। আমি তোমাদের জানানোর জন্য বলে দিলাম ইফ বা হোয়েদার, তোমরা কিন্তু ইফটা লিখবে। তাহলে কোমা এবং ইনভার্টেড কোমা উঠে গিয়ে ইফ বসবে। 3 নম্বর নিয়মটা দেখো, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, মানে কোটেশনের মধ্যে ইনভার্টেড কোমার মধ্যে যে স্পিচটা থাকবে, প্রশ্নবোধক বাক্য, তার মানে তার সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্বটা থাকবে। কিন্তু কি বলেছি দেখো, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট রিপোর্টেড ভার্বের আগে বসবে। আমি এক্ষুনি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, বুঝতে সুবিধা হবে।
আর 4 নম্বর বলেছি রিপোর্টেড ভার্বের পরিবর্তন অ্যাজারটিভের মতো, যে অ্যাজারটিভ সেন্টেন্স আমরা আগের ভিডিওতে যেটা দেখেছি, অ্যাজারটিভ সেন্টেন্সে রিপোর্টেড ভার্বের যে পরিবর্তন হচ্ছিল, V1 থাকলে V2, V2 থাকলে হ্যাড V3, শ্যাল উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মানে যে পরিবর্তনটা হচ্ছিল কোন কোন ক্ষেত্রে সেগুলো তোমরা জানোই যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে। আর শেষে অবশ্যই দেখো ফুল স্টপ বসবে, এটা কিন্তু অনেকেই ভুল করে, শেষে কিন্তু ইন্টারোগেশন মার্কটাই রেখে দেয়। আমি তোমাদের এক্সাম্পল দিয়ে আবার দেখাচ্ছি, ভালো করে বুঝে নাও। দেখো এখানে কি লিখেছি, ফাদার সেড টু মি, বাবা আমাকে বললেন, আর ইউ রিডিং ইংলিশ নাও, তুমি কি এখন ইংরাজি পড়ছো? শেষে দেখো ইন্টারোগেশন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন আছে, কোটেশন শেষ করা আছে। এই বাক্যটার কিভাবে ন্যারেশন চেঞ্জ করছি দেখো। তাহলে প্রথমে কি বসবে, ফাদার, তারপরে দেখো সেড টুর পরিবর্তে আমরা কি লিখবো, আমি নিয়মগুলো মুছিনি এই জন্য, আক্সড হবে, ফাদার আক্সড মি, যেমন আছে বসলো। তারপরে দেখো কোমা ইনভার্টেড কোমা উঠে গিয়ে, দেখো এটা ইয়েস নো কোশ্চেন, তুমি কি এখন ইংরাজি পড়ছো, হয় হ্যাঁ বা না, তাছাড়াও দেখো কোনো WH ওয়ার্ড দিয়ে শুরু হয়নি, মানে সার্টেনলি নিশ্চিতভাবে এটা একটা ইয়েস নো কোশ্চেন। তাহলে আমরা কোমা ইনভার্টেড কোমা উঠে গিয়ে ইফ বস করালাম। দিয়ে পরের নিয়ম কি বলেছি দেখো, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কোনটা, ইউটা হচ্ছে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, সেটা কোথায় আসবে, রিপোর্টেড যে ভার্বটা সহকারী ভার্বটা আছে মানে আর এর আগে বসবে সাবজেক্টটা। বুঝতে পারলে কি বললাম, রিপোর্টেড যে স্পিচে সাবজেক্টটা তার ভার্বের আগে চলে আসবে, এখানেতে রিডিংটা মেন ভার্ব, আরটা সাহায্যকারী ভার্ব, আর এর আগেতে আমরা ইউটাকে ব্যবহার করব। এরপরে দেখো আমরা অ্যাজারটিভ সেন্টেন্সে দেখেছিলাম, বাবা আমাকে বলছে তুমি, মানে কে, আমি, এই পরিবর্তনগুলো কিন্তু খেয়াল করে করতে হবে। বাবা আমাকে বলল তুমি কি ইংরাজি পড়ছো, মানে আমি, তাহলে এখানে ফাদার আস্কড মি ইফ আই হবে। বাবা যদি রামকে জিজ্ঞাসা করতো বা অন্য কাউকে জিজ্ঞাসা করতো তাহলে সেটা হি হতো, ছেলে হলে, আর মেয়ে হলে সি হতো, যেহেতু আমাকে বলছে তুমি তাই আমি হলো। তাহলে ফাদার আস্কড মি ইফ আই। এরপরে দেখো ধরো ইউটার কাজ আমাদের হয়ে গেছে, অ্যামিজার থাকলে কি হয়, ওয়াজ ওয়ার, আয়ের পরে কি হবে, ওয়াজ। এই রিপোর্টেড ভার্বের পরিবর্তনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা খুব ভালো করে দেখবে। যারা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের ভিডিওটা দেখোনি তাদের বলো তোমরা অবশ্যই দেখো ওখানটা, না হলে কিন্তু বুঝতে পারবে না। আর যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। তাহলে ইফ আই ওয়াজ, তারপরে রিডিং যেমন আছে বসলো রিডিং, তারপরে দেখো ইংলিশটা বসলো। এরপরে দেখো নাও থাকলে কি হয় আমরা আগেই জেনেছি, নাও থাকলে দেন হয়। শেষে কি বলেছি, অবশ্যই ফুল স্টপ চিহ্ন হবে। তাহলে উত্তর হলো ফাদার আস্কড মি ইফ আই ওয়াজ রিডিং ইংলিশ দেন, এটা হচ্ছে অ্যান্সার। আমি আরো কয়েকটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। দেখো প্রথম এক্সাম্পলে কি লিখেছি, হি সেড টু হিজ ফ্রেন্ড উইল ইউ গো টু ফেয়ার টুডে, সে তার বন্ধুকে বললো তুমি কি আজ মেলায় যাবে। তাহলে কি লিখবো দেখো উত্তর, হি, তারপরে আস্কড হিজ ফ্রেন্ড, কোমা ইনভার্টেড কোমা উঠে গিয়ে ইফ, যেহেতু এটা ইয়েস নো কোশ্চেন। তারপরে দেখো কি বললাম, রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা, রিপোর্টেড স্পিচের যে ভার্বটা থাকবে তার আগে আসবে, সাহায্যকারী ভার্বের আগে বসবে। তাহলে এখানে সে তার বন্ধুকে বলছে তুমি, মানে কে, তার বন্ধু মানে সে, হিও লিখতে পারো সিও লিখতে পারো, ফ্রেন্ডটা তো কমন জেন্ডার, হি বা সি দুজনকেই বোঝায়, আমি এখানে হি লিখলাম। তারপরে দেখো টেন্সের পরিবর্তন হবে কারণ সেড আছে রিপোর্টিং ভার্ব, তাহলে উইল থাকলে কি হয়, উড, ইফ হি উড গো, মেন ভার্বটার আর কোনো পরিবর্তন হবে না, আমি আগের দিনই বলেছিলাম যদি সাহায্যকারী ভার্বের পরিবর্তন হয় তখন মেন ভার্বটা কিন্তু অপরিবর্তিত বসে যাবে। তাহলে ইফ হি উড গো টু ফেয়ার, এরপরে টুডে থাকলে কি হয়, দ্যাট ডে, শেষে অবশ্যই ফুল স্টপ। তাহলে অ্যান্সার হলো হি আস্কড হিজ ফ্রেন্ড ইফ হি উড গো টু ফেয়ার দ্যাট ডে। 2 নম্বরটা দেখো, আই সেড টু মাই সিস্টার, আমি আমার বোনকে জিজ্ঞাসা করলাম, ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, তুমি কি গতকাল বিদ্যালয়ে গিয়েছিলে। দেখো এক্ষেত্রে অ্যান্সারটা কি হবে, আমি আমার বোনকে জিজ্ঞাসা করলাম তুমি কি গতকাল বিদ্যালয়ে গিয়েছিলে, এটা কিন্তু খুব ভালো করে দেখবে। তাহলে কি হবে দেখো, আই সেড টুর পরিবর্তে আস্কড মাই সিস্টার, কোমা ইনভার্টেড কোমা উঠে গিয়ে ইফ। এরপরে দেখো ইউ, রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা আগিয়ে আসবে, বোনকে বললাম তুমি, মানে কে, সে, সি বসবে যেহেতু বোনকে বোঝাচ্ছে। এরপরে খেয়াল করো ডিড গো, যেহেতু ইউটাকে আমরা আগিয়ে দিয়েছি তার মানে ডিড গো পাশাপাশি হয়েছে। ডিড গো মানে কি,
ডিড গো মানে কিন্তু ওয়েন্ট। তাহলে যখন ডিড প্লাস ভার্ব থাকবে তখন সেটা V2 হবে, আর যদি ডু বা ডাজ প্লাস ভার্ব থাকে সেটা কিন্তু V1 হবে। কারণ ডিডটা আমরা কখন ব্যবহার করি? পাস্ট টেন্স বোঝানোর ক্ষেত্রে। তাহলে যখন প্রশ্নতে ডিড ব্যবহার করা থাকবে তখন মেন ভার্বটা কিন্তু পাস্ট ফর্ম ধরতে হবে টেন্স পরিবর্তনের সময়। তার মানে এখানে আমি দেখিয়েছি ডিড প্লাস ভার্ব থাকা মানে সেটা V2 ফর্ম, আর ডু বা ডাজ প্লাস ভার্ব থাকা মানে সেটা হচ্ছে V1 ফর্ম আমরা ধরে নেব। এখানে কিন্তু যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফর্ম করব, যেহেতু ডিডটা সাহায্যকারী ভার্ব হিসাবে বসেছে, ডিডটা উঠে যাবে। আমরা গোটাকে জাস্ট ওয়েন্ট ধরবো, গোটাকে ওয়েন্ট হিসাবে ব্যবহার করব। তাহলে এবারে ওয়েন্ট V2 থাকলে কি হয়? হ্যাড V3, হ্যাড গন টু স্কুল। এরপরে দেখো ইয়েস্টারডে থাকলে কি হয়? দ্য প্রিভিয়াস ডে বা দ্য ডে বিফোর। দ্য প্রিভিয়াস ডেও লিখতে পারো আর দ্য ডে বিফোরও লিখতে পারো, শেষে অবশ্যই ফুল স্টপ। তাহলে উত্তরটা কি হলো? আই আস্কড মাই সিস্টার ইফ সি হ্যাড গন টু স্কুল দ্য প্রিভিয়াস ডে। তারপরে দেখো রোহিত সেড টু মোহিত হ্যাভ ইউ রিটেন দ্য অ্যান্সার। রোহিত মোহিতকে জিজ্ঞাসা করছে তুমি কি অ্যান্সারটা লিখেছো? তাহলে কি হবে উত্তর? দেখো রোহিত আস্কড মোহিত, কোমা ইনভার্টেড কোমা উঠে গিয়ে ইফ, তারপরে কি বসবে? দেখো সাবজেক্টটাকে আঘাত হবে আমাদের, হ্যাবের আগে নিয়ে আসবো। এখানে রোহিত মোহিতকে বলছে তুমি, মানে কে? মোহিত মানে হি। এবারে দেখো যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, সেড আছে, তাই রিপোর্টেড ভার্বের পরিবর্তন হবে। হ্যাজ বা হ্যাভ থাকলে কি হয় আমরা জানি? হ্যাড হয়। আর যেহেতু সাহায্যকারী ভার্বটার পরিবর্তন হয়ে গেল, মেন ভার্বটা রিটেনটা অপরিবর্তিত বসে যাবে। ইফ হি হ্যাড রিটেন দ্য অ্যান্সার। তাহলে উত্তর হলো রোহিত আস্কড মোহিত ইফ হি হ্যাড রিটেন দ্য অ্যান্সার, ফুল স্টপ। অবশ্যই কিন্তু তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিডিওটা দেখবে, ওখানে রিপোর্টেড ভার্বের পরিবর্তনের নিয়মটা খুব ভালো করে, খুব ভাইটাল, ওটা কিন্তু আমাদের জানতেই হবে। কারণ যখন আমরা ন্যাশনাল চেঞ্জ করবো, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ বা এক্সক্লামেটরি, সব ক্ষেত্রেই কিন্তু রিপোর্টেড ভার্বের পরিবর্তনটা একই নিয়মে হবে। যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যাশনাল চেঞ্জের নিয়ম নিয়ে, এবং তোমাদের আমি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মেনলি ইয়েস নো কোশ্চেনের ন্যাশনাল চেঞ্জ করতে হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর পরের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে WH কোশ্চেনের ন্যাশনাল চেঞ্জ করতে হয়। তাই তোমরা অবশ্যই যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর আমি অলরেডি ভয়েস চেঞ্জ বা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্সের ন্যাশনাল চেঞ্জের নিয়ম, টেন্স, ডিগ্রি চেঞ্জ, ক্লজ ফ্রেজ, এসব নিয়েও ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সেগুলো দেখোনি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়েও দেখতে পারো। ভালো থেকো সবাই, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।